শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছে আমরা। আর এই সময়ে যারা প্রার্থীরা রয়েছেন তাদের দিনপঞ্জিকা ঠিক রকম হয় যেমন তার কাছ থেকে প্রথমেই দিদি আপনাকে স্বাগত কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রকেও ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আপনার চ্যানেলের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আমার প্রণাম লুক্ষা আদর। একেবারে সকাল সকাল পৌঁছে গেছেন আপনার কাছে, চা মুড়ি দিয়ে কি অন্য দিনের মতো শুরু হয় নাকি অন্য কিছু থাকে? ডেইলি রুটিনটা কিরকম চলে? চা তো খাই না, চাটা দিয়ে যায় মুড়িয়ে খাই, আর মুড়ি দিয়ে দিনটা আমার শুরু হয়। এবং গোটা দিনে কি থাকে? কোনো স্পেশাল ডায়েটের মধ্যে দিয়ে কি চান? এমন কোনো স্পেশাল কিছু নেই, আমি গ্রামের মানুষ, দুপুরবেলা একবার খাওয়া 1-1:30টার সময় খাওয়ার চেষ্টা করি। আর এমনিতে গাড়িতে যখন থাকি আমি রানিং, তখন মুড়ি খাই গাড়ির মধ্যে, মুড়ি বেশি খাই। এই যে চলার জন্য যে বুস্ট আপটা দরকার, আমরা যদি বলি যে এনার্জিটা, সেটা কি সাধারণ কার্যকর্তাদের সঙ্গে মিলিয়ে পেয়ে যান? না না, সাধারণ কার্যকর্তার মানুষকে দেখলে সত্যি পাই। আর কার্যকর্তারা যত বেশি উৎসাহিত হয় তত নিজেও আমি উজ্জীবিত হই, মানুষের ভালো কিছু হয়েছে দেখি আনন্দ পাই। চলুন আপনারা বরং সময় নষ্ট করবো না, যেহেতু ব্যস্ত সময়, আমরা বাকি কথাটা গাড়িতে বসেই বলবো। একেবারেই আগরতলা থেকে তিনি তার বিধানসভা কেন্দ্র ধনপুরে যাত্রা শুরু করলেন এবং এর ফাঁকেই আমরা জেনে নেব নির্বাচনী প্রস্তুতি কতটা রয়েছে। দিদি, প্রথমে যে বিষয়টা জানবো, আপনি গোটা ধনপুর চষে বেড়াচ্ছেন, গোটা রাজ্যই আপনার প্রতিটি আনাচে কানাচে আপনি যান, প্রচারে যান, সাধারণ মানুষের সঙ্গে থাকেন। সাধারণ মানুষের রেসপন্সটা ঠিক কতটুকু আপনার কেন্দ্রে এবং গোটা রাজ্যে আপনার দলকে নিয়ে? দেখুন, আমাদের রাজ্যে গত 2018 সালে একটা পরিবর্তন এসেছে। পরিবর্তনটা মানুষের কাছে নতুন ছিল, প্রত্যাশা অনেক বেশি। আমরা আমাদের যে ভিশন ডকুমেন্ট ছিল, এবং আমরা তো একটা লাভরা খিচুড়ি সরকার না, আমাদের সরকারটা একটা টার্গেট নিয়ে, একটা বড় পরিবেশ নিয়ে আমরা কাজ করছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি গত 9 বছর ধরে দিল্লিতে যে সরকারটা পরিচালনা করছেন, সেটা গোটা বিশ্বে একটা রিফ্লেক্ট হয়েছে যে সবাই এটাকে অনুসরণ এবং অনুকরণ করার চেষ্টা করছেন। এবং বিশ্ব জনপ্রিয় নেতৃত্ব এখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি। তো মোদিজির যে মার্গদর্শন এবং মোদিজি যেভাবে দেশকে নিয়ে চিন্তা করছেন এবং সাধারণ মানুষ যেভাবে দেশের ডেভেলপমেন্ট চিন্তা করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে, কৃষক হোক, শ্রমিক হোক, মহিলা হোক, প্রত্যেকটা মানুষের নিয়ে যেভাবে কল্পনা স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটাকে মোদিজি বাস্তবায়িত করছেন। তো আমরা ত্রিপুরা রাজ্যে গত 5 বছরে আমাদের রাজ্যের সাধারণ নাগরিকদের যে প্রত্যাশা, যে একটা প্রত্যাশা থাকে না যে রুটি কাপড়া মকান, বিজনেস সড়ক পানি, এই যে 6টা মূলভূত সুবিধা, পাশাপাশি শিক্ষা, এই 7টা যে সুবিধাগুলি নিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যথাসাধ্য আমরা চেষ্টা করেছি এবং নতুনত্ব কিছু দেওয়ার আমরা শুরু করেছি। আমি বলবো না আমরা সবটা করে ফেলেছি, আমরা শুরুয়াত করেছি। 5 বছর সরকারটা, 2 বছর কোভিড ছিল, আমরা সেটাতে সবাই মিলে মোদিজির সঙ্গে, মোদিজির নেতৃত্বে সবাই একসঙ্গে মিলে কোভিডকে আমরা পরাজিত করেছি। তো রাজ্যে একটা ভালো পরিস্থিতি রয়েছে, সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হোক, আপনার 9টা এক্সপ্রেস ট্রেন হোক, আজকে শতাব্দী থেকে রাজধানীর সব ট্রেন আমরা পেয়েছি। তাছাড়া আমাদের রোড কানেক্টিভিটি, সেটাও আমরা যেদিকে তাকাই আজকে ভালো ভালো রোড আমরা দেখতে পাচ্ছি। আপনিও আমার সঙ্গে যাচ্ছেন, দেখবেন আমাদের সোনামুড়া পর্যন্ত রাস্তা খুব সুন্দর হয়ে গেছে। তো সেটা অনেকটা ভালো কাজ আমরা করতে শুরু করেছি। তো আগামী দিন সেই কাজটাকে আরও যাতে গতি পায়, সেই লক্ষ্যে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ রয়েছে। লোক চাইছে, নাগরিকরা চাইছে যে উন্নয়নটা ত্বরান্বিত হোক। একদমই। আরো একটা বিষয় যেটা জানতে চাইবো আপনার কাছে, যে মূলত কোন ইস্যুগুলিকে সামনে রেখে আপনারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, কি থাকছে আপনাদের প্রতিশ্রুতি? দেখুন, আমরা মূলভূত সুবিধা যেটা জল, রাস্তাঘাট, প্রধানমন্ত্রী আবাস, আমরা আয়ুষ্মান ভারত, কিষাণ সম্মান নিধি, সবটা আমরা করেছি। আবার
এবার আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি এসে সংকল্পপত্র জারি করেছেন। সেটার মধ্যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে শক্তিশালী নারী, শক্তিশালী ভারত। আমরা মাকে প্রাধান্য দিচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিরও সেটা স্বপ্ন। উনি মহিলা কেন্দ্রিক অনেক ফ্ল্যাগশিপ প্রোগ্রাম তৈরি করেছেন, যেটা মহিলাদেরকে আজীবিকা মিশন, মহিলাদেরকে শক্তিশালী করার জন্য রাজনৈতিকভাবে, আর্থিকভাবে এবং পড়াশোনার দিক থেকে সেই লক্ষ্যে উনি কাজ করছেন। সো সেটাকে সামনে রেখে আমরা প্রথমে এবার সংকল্পপত্র আমাদের রয়েছে যে মা কন্যা সন্তানের জন্ম দেবে সেই মাকে এবং কন্যা সন্তানের কাছে আমরা 50,000 টাকার একটা বন্ড তথা ফিক্সড ডিপোজিট আমরা তাদের হাতে তুলে দেব, অন্তোদয় যে যোজনা পরিবারগুলি রয়েছে। তাছাড়া মায়েরার কাছে এখন আমরাও প্রায় 2,74,000 মায়েদেরকে উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন আমরা দিয়েছি। তো সেই জায়গায় এই সরকার আসার পরে দ্বিতীয়বার যখন রিপিট হবে মোদিজির নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা মায়েদেরকে সবচেয়ে আনন্দের বিষয়, মা তো মায়ে, তো মায়েদেরকে 2টো সিলিন্ডার আমরা গ্যাস, 2টো সিলিন্ডার আমরা ফ্রিতে দেওয়ার সংকল্প রেখেছি। তাছাড়া আমরা যারা জনজাতির সাথে রয়েছি, জনজাতি যারা সমাজপতিরা, যারা রাজ আমলে যে সম্মানটুকু পেতেন, কমিউনিস্টের শাসনে এসে সে সম্মানটুকু তো নষ্ট হয়েছে, উল্টো তাদেরকে শোষণ করা হয়েছে। তো সেই জায়গায় সমাজ ব্যবস্থাটাকে ওনারা পার্টি ব্যবস্থাতে পরিবর্তন করেছিলেন। তো আমরা এসে কাস্টমারি ল সেটাকে অ্যাডপ্ট আমরা করেছি। আমরা 2,000 টাকা সমাজপতিদের অনারিয়াম দেওয়ার, সম্মানী দেওয়ার আমরা কাজ শুরু করেছি। পাশাপাশি আমাদের সরকার দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হবে এবং আমরা 2,000 টাকাকে বাড়িয়ে 5,000 টাকা করব। আচ্ছা, এছাড়া আমরা যারা মেয়েরা পড়াশোনা করেন, কলেজে যাবেন, যারা গরিব অংশের বোনেরা রয়েছেন কিন্তু মেধাবী, তাদেরকে স্কুটি দেওয়া হবে। 50,000 ছাত্রছাত্রী ভাই বোনদেরকে স্মার্টফোন দেওয়ার, বিগত দিনেও আমরা স্মার্টফোন দিয়েছি, আগামী দিনেও আমরা স্মার্টফোন তাদেরকে দেওয়ার সংকল্প রেখেছি। তাছাড়া কৃষক সম্মান নিধি, যেটা 6,000 টাকা কৃষক সম্মান নিধি দেওয়া হয়, আমরা সেটাকে 8,000 করব। আর এই যে বিষয়গুলি আমরা রেখেছি আপনাদের সামনে, এগুলি আমাদের বানানো বিষয় নয়। সেই বিষয়গুলি গত 2-2.5 মাস ধরে রাজ্যের প্রত্যেকটা আনাচে কানাচে সাধারণ ছাত্র যুবক থেকে শুরু করে মায়েদের কাছ থেকে, আপনাদের পত্রকার বন্ধু যারা রয়েছে তাদের কাছ থেকে, বুদ্ধিজীবী মহল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আমাদের ব্যবসায়ী, পথচারী, অটো চালক, রিক্সা চালক, আমাদের টুকটুক যারা চালায়, প্রত্যেক অংশের নাগরিকদের প্রস্তাব দিয়েছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন। তাদের পরামর্শকে আমরা একসাথে করে প্রায়োরিটি বেস, তারা যতটা পরামর্শ দিয়েছেন আমরা সবটাকে করতে পারিনি, কিন্তু সবটাকে ছেড়েও দিইনি। সেগুলিকেও আমরা সংরক্ষণ করে আগামী দিনে কিভাবে পথ চলতে চলতে সেগুলি করতে পারি, আমরা সেই লক্ষ্যে আমরা দৃষ্টি রেখেছি। এবং আজকের যে সংকল্পপত্র সেটা আমাদের পার্টি থেকে নয়, আমরা পার্টি করেছি সাধারণ নাগরিকদের যেটা অভিপ্রায়, সাধারণ নাগরিকদের যে ইচ্ছা, তাদের যে মনোবাসনা, আপনাদের যে প্রস্তাব, সেই প্রস্তাবকে সম্মান জানিয়ে আমরা সংকল্পপত্র জারি করেছি। সংকল্পপত্র আরেকটা বিষয় রয়েছে, বিশেষ করে আমি যখন গ্রামে গঞ্জে যাই, যারা বর্গাদার, মানে যাদের জমির মালিক তারা জমিটা করছে না, অন্যান্য লোক যারা বর্গা চাষি তারা করছেন, কিন্তু ওই কৃষকরা কৃষক সম্মান নিধিটা পান না, তাদের একটা দুঃখ। তখন আজকে আমাদের ভিজন ডকুমেন্ট, যেটা আমাদের সংকল্পপত্র রয়েছে, আমাদের 2023 সরকার আসার পরে যারা বর্গা কৃষক রয়েছেন, বর্গাদার, তাদেরকেও আমরা 3,000 টাকা করে কৃষক সম্মান নিধি আমরা দেব। যারা মৎস্যজীবী, মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে, এবং বিগত 5 বছরে ত্রিপুরা রাজ্যে মাছ চাষ একটা লাভদায়ক একটা ব্যবসাতে পরিণত হয়েছে। আগামী দিন সেটাকে আরও বেশি আমরা উৎসাহিত করব। তো সেই লক্ষ্যে প্রত্যেক মাছ চাষ কৃষক যারা রয়েছেন, যে কোনো জাতি ধর্মের হতে পারে, মাছ চাষ করছেন, তাদেরকে আমরা 6,000 টাকা একটা সাম্মানিক আমরা দেব। সেই কাজগুলি আমাদের রয়েছে। তাছাড়া আয়ুষ্মান ভারত কার্ড আমাদের 5 লাখ টাকা রয়েছে, আমরা সবাই জানি। এই 5 লাখ টাকা বহুত মানুষের উপকার করছে। গত 4 বছরে আয়ুষ্মান ভারত কার্ড চালু হওয়ার পর থেকে আমাদের রাজ্যে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের নাগরিকরা 121 কোটি টাকা সে চিকিৎসা বাবদ ভারত সরকার থেকে রিএম্বার্সমেন্ট আমরা পেয়েছি। প্রায় 1,56,000 উপরে পেশেন্ট আমাদের এই
আয়ুষ্মান ভারতের কার্ডের লাভ ওনারা ভোগ করেছেন, পেয়েছেন। এবং আগামী দিন সে 5 লাখ টাকার আয়ুষ্মান ভারত কার্ডের যে সীমা, সেটাকে আমরা 10 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করব। আরেকটা বিষয়, মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেছেন যে আমরা 2025 পর্যন্ত যে ত্রিপুরা রাজ্য সরকার টার্গেট রেখেছে সংকল্পপত্রে, মাননীয় প্রধানমন্ত্রীজির স্বপ্ন প্রতি নাগরিকের মাথার উপরে ছাদ থাকবে, গরিবদের ছাদ হবে, যে আমরা সেটা দুর্বার গতিতে জমিনে উতার মানে করার জন্য চেষ্টা করছি। প্রায় 3,63,000 আমরা সাধারণ মা, আমাদের অভিভাবকদের, গরিবদেরকে আমরা ঘর দিয়েছি, লাখপতি মোদিজি করে দিয়েছেন। একসঙ্গে 2022-এর 18 ডিসেম্বরে আপনারা দেখেছেন 1.5 লাখের মতো ঘর গৃহপ্রবেশ মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে হয়েছে। তো সেই জায়গায় আরও যারা ঘর পাননি তাদেরকেও আমরা 2025-এর মধ্যে 100% প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমরা তাদেরকেও দেব, সে সংকল্পপত্রের মধ্যে রয়েছে। এবং আমরা বরাবরই বলছি প্রতিটা নাগরিককে ঘর, এবং যেটা আয়ুষ্মান ভারত কার্ড 100% গরিব মানুষকে সেটা আমরা দেব। আমাদের ভিশন ডকুমেন্টে ছিল আমরা 2000 টাকা সামাজিক ভাতা যেটা আমরা দিতে চাই। কমরেডরা, কমিউনিস্টরা লম্বা লম্বা করে কথা বলছেন, চিৎকার করছেন। গত 25 বছর যদি আমি ধরি, তারা 400 টাকা ভাতা বৃদ্ধি করেছেন, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট 300 টাকা দিচ্ছে, আমাদেরকেও দিচ্ছে। তো ওনারা 25 বছরে 400 টাকা বৃদ্ধি করেছেন, আমরা মাত্র 5 বছরে 1300 টাকা বৃদ্ধি করেছি। তো এটা মানুষকে অধিকার দিয়েছি। আমরা 2000 টাকা ভাতা দিয়েছি, এবং আমাদের সরকার আসার পরে নতুন করে 60,000 ভাতা আমরা নতুন করে দিয়েছি। এবং সরকার আসার পরে যারা গরিব মায়েরা রয়েছেন, যাদের প্রয়োজন রয়েছে, আমাদের এমন মা বাবা যারা রয়েছে, তাদের প্রত্যেককে আমরা 2000 টাকা যে সামাজিক ভাতা সেটা আমরা দেব। আমি একটা ইনসিডেন্ট বলছি। গত 4 দিন আগে আমার এদিকে একটা জায়গা রয়েছে দক্ষিণ মহেশপুর। তো আমি ওই জায়গাতে সেলফ হেল্প গ্রুপের বোনদের সাথে ওনারা ইনভাইট করেছেন, আমি বসছি। আমি প্রোগ্রাম শেষ করেছি, এমন সময় একজন বয়স্কা মা, 80 বছর হবে, উনি লাঠি ভর দিয়ে আমার কাছে এসে খুব আশীর্বাদ করছেন। আমি বলছেন তোকে দোয়া করছি, তুই ভালো ভোটে জিতবি, আরও অনেক কিছু উনি বলছেন। তো আমাকে বলছে বুকে হাত দিয়ে যে আমার ছেলে আবুল্লা না, মানে ওনার ছেলের নাম হচ্ছে আবুল কালাম। আমি তো কার মা তো এটা জানি না। বলে আমার ছেলে আবুল্লা না, আবুল্লা আমার ছেলে না, আমার ছেলে মোদি। আমি বললাম তোমার ছেলে মোদি কি করে মোদি তোমার ছেলে হয়? মোদি আমাকে 2000 টাকা দেয়, আবুল্লা 2000 টাকা দেয় না। এই মাকে আপনারাও দেখে আসতে পারেন। একজন মানে সাধারণ কিচ্ছু জানেন না, সেই মাও বলে মোদি আমাকে 2000 টাকা পাঠান। এই যে লাস্ট মাইল স্যাচুরেশন, মানুষের কাছে পৌঁছানো, আমরা গত 5 বছরে আমাদের সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীজির ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি, আমাদের জল হোক, শৌচালয় হোক, প্রধানমন্ত্রী আবাস হোক, মাতৃত্ব বন্ধন যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, আমাদের ই শ্রম কার্ড, অটল পেনশন যোজনা, সামাজিক যে সুরক্ষা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা, প্রত্যেকটা কাজ আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কৃষক সম্মান নিধি থেকে শুরু করে, তো সেগুলি কথা বলছে। আপনি গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গাতে যান, মানুষ বলছে যে আমরা এত কিছু পেয়েছি। আমি গত 4-5 দিন আগে তেলকাজলা জায়গাতে একজন মাইনরিটি আমার এক অভিভাবকের কাছে গেছি। উনি আমাকে বলছেন যে আমি কংগ্রেস করতাম, আমি হ্যান্ডিক্যাপ্ট, আমি সিপিএম থেকে কোনো সুবিধা আমি কখনো পাইনি, কিন্তু বিজেপি আমি করি না। গত 5 বছরে আমি হাতে গুনে, সবার সামনে 200 লোক ছিল ঘরে, ও আমি বলছেন যে আমি হাতে গুনে, উনি বলছেন আমি ভাতা পেয়েছি, 5 কেজি করে চাল পাচ্ছি, আমি একটা পাম্প মেশিন পেয়েছি, যদি ওটার জন্য 2200 টাকা জমা দিতে হয়েছে, আমি পেয়েছি। এমন করে উনি বলছেন যে আমি 60টা বেনিফিশিয়ারি আমি উপভোগ করছি, তো আমি ভোটটা কাকে দেব? তো এ হচ্ছে আপনারা সিপিএম যা বিভ্রান্তি করতে যাচ্ছে। আপনাকে একটা ইন্টারেস্টিং কথা আমি আমার রাজ্যের সুধী নাগরিকদের কাছে আমি সেটা বলতে চাইছি। ধনপুর বিধানসভা আপনারা জানেন, এমনিতেই এই বিধানসভাতে সিপিএমের যারা মতলব সমর্থক, ওনার প্রার্থী, সিপিএমকে ভোট দেবেন না দেবেন সেটা বলছে না, একটা পেপার নিয়ে, ছোট্ট একটা লিফলেট নিয়ে যাচ্ছেন যে আপনারা এই নম্বরে ফোন করবেন, এই নম্বরে ফোন করবেন। এই হচ্ছে তাদের উদ্দেশ্য, মতলব তারা অশান্তি করবে।
অশান্তিটা করার খুব চেষ্টা করছে, রাজ্যের মধ্যে ভালো পরিবেশটাকে নষ্ট করার, ধ্বংস করার চেষ্টা করছে। তো আমি আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে রাজ্যের শুধু নাগরিক আমাদের যারা সমর্থক রয়েছেন তাদেরকে অনুরোধ করব, সিপিএম ফার্স্ট স্টেশনে রয়েছে, 2018-তে হাফ হয়েছে, হাফ থেকে 1/3 এসছে সিপিএম, 2023-এ ফিনিশ হয়ে যাবে। সিপিএমের জিরোতে যাবেন ওনারা, কারণ ওনারা ফার্স্ট স্টেশনে রয়েছেন। আমরা কেউ বিভ্রান্ত হব না, মোদিজির বিকল্প নেই। মোদিজির নেতৃত্বে 2023-এ 2/3 মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারে প্রতিষ্ঠিত হবে। আসবো, আপনি যে বিষয়টা বললেন রাজ্যের বিভিন্ন দল নিয়ে, সেটা নিয়ে বলবো। কোথাও ত্রিমুখী লড়াই, কোথাও চতুর্মুখী লড়াই এবার নির্বাচন আমরা দেখতে পাচ্ছি, কোথাও তার বেশি। মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনারা কাকে দেখছেন? অদ্ভুত এক পরিস্থিতি রাজ্যে, যে মূল যে কমিউনিস্ট, আমরা তো বিরোধী দলে ছিলাম, আমরা এভাবে ছন্ন ছাড়া ছিলাম না। আমরা একটা লাইনে ছিল, আমাদের ভিজন মিশন সব ঠিক ছিল, কিন্তু লাইনের লেংথে 5 বছর ক্ষমতা না থেকে সিপিএমরা লাইন এবং লেংথ যেটা বল করে না, যে মোদিজি এমন গুগলি দিয়েছেন, বিরোধীরা বুঝতেই পারছে না ওরা কোথায় যাবে, কি করবে। তো আজকে দেখুন, শতাব্দী পুরানো একটা কংগ্রেস দল 13টা আসন, সিপিএম কখনো 60 আসনে ক্যান্ডিডেট দেবে না, এটা 5 বছর আগেও কেউ কল্পনা, সিপিএমের নেতারাও হয়তো বা মানিক সরকারও কখনো কল্পনা করতে পারেননি ওনার জীবদ্দশায় এমন অবস্থা হবে সিপিএমের। তো ওটা উনি লক্ষ্য করেছেন এবং শক্ত সামর্থ্য থাকার পরেও উনি এক্সিট করেছেন, কারণ একটা যে জোটটা হয়েছে হয়তো বা এটি পছন্দ করছেন না। আর উনি জেনে গেছেন যে আমি 20 বছরের মুখ্যমন্ত্রী, আমার যে একটা ইমেজ, আমি একটা সম্মান রাজ্যে পেয়েছি, সেটা যাতে খর্ব না হয় সেটা নিয়ে উনি একটু বেরিয়ে গেছেন। তো উনি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, তখন থেকে পরিষ্কার সিপিএম লুজ করেছে, সিপিএম পরাজিত হয়েছে, সেটা থেকে পরিষ্কার বলার অপেক্ষা রাখে না। ত্রিপুরা রাজ্যের নাগরিকরা যারা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজি 2019-এ যখন আমার লোকসভা নির্বাচনের সময় এই উদয়পুরে এসছেন, গত 2 দিন আগে উনি এসছেন, ওই মাঠে এসে উনি বলেছিলেন, ত্রিপুরার জনতাকেও আমি প্রণাম করে ধন্যবাদ জানাই। ত্রিপুরার জনতা খুব জাগ্রত জনতা, সঠিক সময়ে ওনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, রাজ্যে পরিবর্তন করেছেন। তার মতলব হচ্ছে মোদিজি যখন দিল্লিতে রয়েছেন তখনই ত্রিপুরা রাজ্যের মানুষ পরিবর্তন করে ডাবল ইঞ্জিনের সরকারের সুফলটা 100% আমরা রাজ্যকে দিতে পারছি, সেটাই মোদিজি বলেছেন। আপনি যে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই কেন্দ্রে আপনি 2008-এ আমরা শুনেছিলাম যে আমি জিতি বা হারি, আমি সাধারণ মানুষের পাশে থাকবো। 5 বছরে কতটা পেরেছেন সাধারণ মানুষের পাশে থাকতে? ধনপুর বিধানসভাতে আমার জনজাতি অঞ্চল হোক, মাইনরিটি অঞ্চল, সাধারণ যারা রয়েছে সবার মধ্যে একটা উচ্ছ্বাস, এবার তো ধনপুরকে মুক্ত করব। মানে এটা 15 বছর সমর চৌধুরী, 15-20 বছর, আর আমাদের মানিক সরকার উনি 20 বছরের মুখ্যমন্ত্রী, 5 বছরের বিরোধী দল নেতা, প্রায় 45 বছর ওনারা সেটাকে রাজত্ব করছেন। ধনপুর ওনাকে ঢেলে আশীর্বাদ করেছেন, মানিক সরকার হোক, সমাজ চৌধুরী হোক, তাদেরকে সমৃদ্ধ করেছেন, কমিউনিস্টকে সমৃদ্ধ করেছেন। সেই তুলনা তারা ধনপুরকে শোষণ করেছেন। আমি বলবো ধনপুরের মানুষের অভিশাপ সিপিএমকে অনেক লোকসান করবে। মানুষের সহজ সরল, আমার মাইনরিটি হোক, আমার জনজাতি হোক, আমার সাধারণ নাগরিক, গ্রামের খুব সাধারণ নাগরিক, তাদেরকে এত বেশি ওনারা লুট করেছেন, তাদের অধিকারকে হরণ করেছেন। সেটা আজকে গত 5 বছরে আমরা 8,500 ঘর দিয়েছি ধনপুর বিধানসভাতে, আর উনি 25 বছরে হার্ডলি ধনপুর বিধানসভাতে 1,000 থেকে 1,200 ঘর দিয়েছেন, এবং সেই ইন্দিরা আবাসন যোজনার একটা ঘরও আপনার নজরে আসবে না। কিন্তু প্রধানমন্ত্রীর আবাস যোজনা যে 8,500 ঘর দিয়েছি, আপনারা সেটা দেখতে পাবেন ধনপুর বিধানসভাতে। দইবাঁধাল একটা জায়গা রয়েছে, সুন্দর, মনাই পাথর, থলিবাড়ি, কালীখোলা, এইসব জায়গাগুলিতে আগে মানুষের পানীয় জলের যথেষ্ট অভাব ছিল, এবং বাইরে থেকে তাদেরকে জল দেওয়া হতো আমাদের খরার মৌসুমে। আজকে সেই জায়গায় প্রত্যেকটা বিসিতে, প্রত্যেকটা পঞ্চায়েতে নিচে 4টে, উপরে 6টা পর্যন্ত ডিপ টিউবওয়েল আমরা বসিয়েছি। তো যে এই কাজগুলি মানুষ বুঝতে পারছে যে আমাদের প্রত্যন্ত গ্রামেও
জল পৌঁছে গেছে। ধনপুর যে আমাদের বিধানসভাতে এখন পর্যন্ত আমরা অন অ্যাভারেজ 60% উপরের পরিবারে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে পেরেছি। উজ্জ্বলা যোজনা, গ্যাসের কানেকশন, স্বচ্ছ ভারতের শৌচালয়, অনেক কাজ। আর বিশেষ করে সিসি রোড, যেটা আগরতলা তো আপনাদের কাছে দুর্লভ ছিল, আজকে ধনপুর বিধানসভাতে গত 5 বছরে নিয়ার অ্যাবাউট 100-এর উপরে সিসি রোড, 200, 250, 300 মিটারের যে রাস্তাগুলি রয়েছে গ্রামের, খুব ভালো করে আমরা সেগুলি করে দিয়েছি টেকসই। কারণ সিপিএমের সময় কী ছিল, রাস্তাটা করে দেবে, 2 মাস পরে খারাপ হবে, আবার হবে, টাকা রোজগার হবে। আমরা এইভাবে করছি না, যে রাস্তাটা করব কমসে কম 10 বছর যদি টেকসই হয়, এই টাকাটা নষ্ট না হলে অন্য একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা সুন্দরভাবে করতে পারবো। আপনি দেখুন, উনি 20 বছরের মুখ্যমন্ত্রী, আবার প্রতিটা মুহূর্তে সিপিএমে জয়লাভ করে এই জায়গাতে। আগে স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ধনপুর দিয়েছে, সেই জায়গায় একটা বড় কোনো অফিস একমাত্র ধনপুর বিধানসভাতে ওনা করতে পারেনি। আমার ধনপুরের একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খুব প্রয়োজন ছিল, 20 বছরের মুখ্যমন্ত্রী সেটা করতে পারেনি। আজকে ধনপুরে আমরা একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করেছি। সাধারণ মানুষের মধ্যে এত একটা ইমপ্যাক্ট, এত খুশি তারা যারা পেনশনার্স, তাদেরকে 20-25 কিলোমিটার দূরে সোনামুড়াতে আসতে হয়। আমাদের যারা এটিএমের প্রয়োজন, তাদেরকে সোনামুড়া এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে আসতে হতো। আজকে উইথ এটিএম একটা ব্যাংক আমরা কাঠালিয়াতে করেছি। তাছাড়া আরডির সাব ডিভিশন, আরডির ডিভিশন ধনপুরে এবং কাঠালিয়াতে করেছি। একটা কলেজ করার সংকল্প করেছি, এবং যখন সেটা আমি বলেছিলাম তখন সিপিএমের যারা নেতৃত্ব, ওনারা বলছেন এটা কখনো সম্ভব নয়। কী করে সম্ভব, ধনপুরে কলেজ হবে? তখন আমি বলেছিলাম একটা নয়, আমি যদি ঠিকঠাক বেঁচে থাকি আর মানুষের আশীর্বাদ যাতে আমার সঙ্গে থাকে, আমি কিন্তু 3টে কলেজ করে দেব। তো আপনাদের মাধ্যমে আমি শেয়ার করছি যে আমরা এই বছরে 2020 আগস্ট মাসে আমি শিলান্যাস করেছি, তখন কোভিডের মধ্যে, কোভিড ছিল। 2021 থেকে কাজ শুরু হয়েছে, 2023 জানুয়ারি মাসের 13 তারিখে আমরা ডায়েট কলেজটা এবং সবচেয়ে সুন্দর একটা কলেজ আমরা উদ্বোধন করেছি। মাননীয় শিক্ষামন্ত্রীর হাত ধরে সেটা দ্বার উদ্ঘাটন হয়েছে, এবং মাননীয় শিক্ষামন্ত্রীজি সেই সভাতে ধনপুরের মানুষকে সম্বোধন করে উনি বলেছেন 2023 সরকার আসার পরে ত্রিপুরা রাজ্যের প্রথম যে ডিগ্রি কলেজটা হবে সেটা ধনপুরের কাঠালিয়াতে হবে। তো সেটা মানুষ বিশ্বাস করে। ত্রিপুরা রাজ্যের অন্যান্য জায়গায় যারা আমাকে জানেন, আপনারা যারা জানেন, সবাই বিশ্বাস করে দিদি যেটা বলে এটা করার চেষ্টা করে। মোদি এত মুমকিন হয়, মোদিজির রিজিমে যদি আমরা কোনো কাজ করতে না পারি তাহলে কোনোদিন আমরা সেই কাজগুলি সম্পূর্ণ করতে পারবো না। তো ধনপুরে আমি কমিটমেন্ট করেছি 2024 লোকসভা নির্বাচনের আগে, কারণ তখন তো ছিল না যে আমি বিধানসভায় লড়বো, বলেছি 2024 লোকসভার আগে আমি ধনপুরে কলেজকে স্টার্ট করব। সেটা এডুকেশন মিনিস্টার, ওনার আশীর্বাদ রয়েছে ধনপুরের প্রতি, মুখ্যমন্ত্রীজির আশীর্বাদ রয়েছে, সবার প্রতি সমভাবে আমরা সবকা সাথ সবকা বিকাশ, সমবিকাশে আমরা বিকাশে কাজ করছি। তো সেটা আমরা করব। তাছাড়া অনেক জায়গায় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ আমরা করছি, আর সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, মহিলারা আজীবিকা মিশন যেটা করছে, ভালো কাজ আমরা করছি, হাতের কাজ করছে, যুবকদের রোজগারের কাজ আমরা করছি। আর একটা বিষয় আমি বলবো, 35 বছরে ধনপুর বিধানসভাতে সরকারি চাকরি হয়েছে 76, 76খানা। গত 5 বছরে মাত্র অনেকের চাকরি রিটায়ারমেন্টে গেছে, অনেকে মারা গেছেন। আর গত 5 বছরে ধনপুর বিধানসভায় চাকরি হয়েছে এডুকেশন আর টিএসআর সব কিছু মিলিয়ে 85খানা চাকরি হয়েছে 5 বছরে। সফেদ, টিআরএলএম, আশা, অঙ্গনবাড়ি, এসপিইউগুলি যদি আমরা ধরে নিই প্রায় 200-র কাছাকাছি হবে। সেই কাজগুলি মানুষ দেখছে। আমি সব নাগরিকদেরকে বলি, 20 বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকারের যে শাসন, যে উন্নয়ন, এবং এই 5 বছরের মোদিজির নেতৃত্বে উন্নয়ন, কোনটা বেশি? ওনারা সবাই বলে, আপনি আমাকে বাদ দিয়ে সাধারণ লোকদের কাছে কথা বলবেন, তারা বলে যে 5 বছরটা 20 বছরের উপরে প্রচণ্ড ভারী। আরো একটা বিষয় যেটা জানবো, যে রাজ্য বিধানসভা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার আগেও, তারপরে সাংসদ
তারপরে আপনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবার আবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই জার্নিটার মধ্যে কি মনে হয়, অনেকেই আপনাকে বলছেন, বিরোধীরা বলছেন যে বিজেপি কোথাও কি ক্যান্ডিডেট ক্রাইসিসে ছিল, যে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে রাজ্যে আনতে হলো বিধানসভা নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে, সেই বিষয়গুলিকে কিভাবে দেখছেন? দেখুন, এটা তো অস্বাভাবিক কিছু নয়, সবাই হয়। আগে তো কংগ্রেসের সময় একটা ছিল, এক একজন লোক 3টা বিধানসভা 3টা লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা করতেন। সেগুলি তো নয়, আমাদের দল যেটা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের দল আমরা পরিচালনা করব, অন্যদের সাজেশন, অন্যদের দল অন্যরা পরিচালনা করবে, তাদেরকে আমি কেন সাজেশন দেব? আপনি জার্নিটাকে কিভাবে দেখছেন? দেখুন, দল সর্বোপরি। আমি সাধারণ, আমার মতো সাধারণ প্রতিমা ভৌমিককে মোদিজির বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ নেতৃত্ব, যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির ক্যাবিনেটের মন্ত্রী করেছেন। এর থেকে আমি বলেছি যে আমার বিগত 7 জেনারেশন 14 গোষ্ঠী, মানে 7 পুরুষ থেকে আগামী 7 পুরুষ মতো 14 পুরুষের আমরা মোদিজির মানে যেটা করেছেন এটার জন্য গোলাম এই বিজেপি পার্টির। সেটা অত্যন্ত কি বলবো, এটা অদ্ভুত এক অনুভূতি। আর এটা ভারতীয় জনতা পার্টি এবং মোদিজি বলে সম্ভব হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল যদি হতো, কংগ্রেস বা সিপিএমে যদি থাকতাম, আমি মন্ডল প্রেসিডেন্টও আমি হতাম না কখনো। কোথাও কি মনে হয় রাজ্যে যে জোটটা হয়েছে, যারা চির প্রতিদ্বন্দ্বী ছিল সিপিএম কংগ্রেস, এই জোটের ফলে আপনাদের কি কোথাও প্রভাব পড়তে পারে নির্বাচনী ফলাফলে? না, ওনারা তো পরিষ্কার হয়ে গেছে, কার্যকর্তাদের মানুষের কাছে ওটা পরিষ্কার, আমাদের কার্যকর্তারাও বুঝে গেছেন। সিপিএম একার দ্বারা লড়াই সম্ভব হচ্ছে না, কংগ্রেসেরও একার দ্বারা লড়াইটা সম্ভব হচ্ছে না। তারপরে তারা লাস্ট একটা লড়াই করার চেষ্টা করছে 2023। আমি আমার কার্যকর্তাদেরকে আমি সবসময় বলছি যে 2023টা হচ্ছে পানিপথের লাস্ট লড়াই। এই লড়াই ভারতীয় জনতা পার্টি জিতবে আগামী 30 বছর মোদিজির নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। আমাদের যুবকদের, মহিলাদের সম্মিলিত প্রচেষ্টা, কৃষকদের, শ্রমিকদের সবাইকে নিয়ে রাজ্যকে ভারতবর্ষের শ্রেষ্ঠ একটা রাজ্য হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। কারণ সিপিএমে যারা রয়েছে এই বছর 47 জনের মধ্যে 24 জন নতুন প্রার্থী। তো এতদিন তারা কেন করেননি? নতুনকে তারা উঠতে দেয়নি। আমাদের দলের নতুন পুরনো সংমিশ্রণ। আর মহিলাদেরকে দিয়ে সবচেয়ে মিছিল লম্বা লম্বা করতেন, কয়জন মহিলা ক্যান্ডিডেট করেছেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন শক্তিশালী মা, শক্তিশালী ভারত। মহিলাদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে এবং এডুকেশনের দিক থেকে সমৃদ্ধ করতে হবে। আমাদের ভারতবর্ষের যারা মায়েরা রয়েছেন, একবার বহু পুরনো কাল থেকে আমরা সমৃদ্ধশালী, সেই জায়গায় মোদিজি আমাদেরকে দুবার আমাদেরকে শক্তিশালী করার জন্য উনি সুযোগ করে দিচ্ছেন। আজকে 12 জন মহিলা প্রার্থী, ত্রিপুরা রাজ্যের মতো ছোট রাজ্যে, প্রান্তিক রাজ্যে 12 জন মহিলা প্রার্থী, সর্বকালের রেকর্ড। আর একটা বিষয় যেটা জানবো যে নির্বাচনী ফলাফল, বা আমরা যদি বলি সড়ক প্রচারের একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি আমরা, যারা সাধারণ মানুষ রয়েছেন বা যারা আপনাকে দেখছেন শুনছেন, তাদের প্রতি কি বার্তা থাকবে? সবাইকে, বিশেষ করে ধনপুর যারা আমার গণদেবতারা রয়েছেন, আমি আপনাদের ঘরের মেয়ে, বরাবর আপনাদের সঙ্গে রয়েছি। একটা সুবর্ণ সুযোগ আপনাদের সামনে রয়েছে। আগামী 16 তারিখ আপনারা 2 নম্বরে পদ্মফুল চিহ্ন আমার থাকবে। তো আপনারা ইভিএমের বোতাম টিপে মোদিজিকে ভোট করবেন, সমৃদ্ধিকে ভোট করবেন, উন্নয়নের সপক্ষে আপনারা ভোট করবেন। সুন্দর সমৃদ্ধশালী ধনপুর তৈরি করার পাশাপাশি সমৃদ্ধশালী এবং শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ করার লক্ষ্যে, ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ নির্মাণ করার লক্ষ্যে আপনারা ধনপুর শুধু নয়, গোটা রাজ্যের আমার সুধী নাগরিক যারা রয়েছেন, জনতা জনার্দন, সবাইকে বিনম্র নিবেদন, আপনারা প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টি এবং I-50 জোটের যে প্রার্থীরা রয়েছে, যার স্ব জায়গায় আপনারা ভোট করবেন। মাননীয় প্রধানমন্ত্রীজি গত 2 দিন আগে উদয়পুরে যখন ছিলেন, তখন উনি একটা কথা বলেছেন আমাদেরকে, আমরা যাতে বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিই। গোটা রাজ্যবাসীকে উনি নমস্কার জানিয়েছেন, আশীর্বাদ কামনা করেছেন এবং বিগত 5 বছর উনি যেভাবে আপনাদের আশীর্বাদ নিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে গেছেন, রেল কানেক্টিভিটি হোক, এয়ার কানেক্টিভিটি হোক, রোড কানেক্টিভিটি হোক, আমাদের সবগুলি ক্ষেত্রে যেমন আমাদেরকে ডেভেলপমেন্ট দিয়েছেন, আমাদের সব কিছু চিন্তা করেছেন। আগামী 5 বছরেও উনি আরও বেশি
শক্তি নিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ দিল্লি পাশে না থাকলে আমাদের ছোট রাজ্যের উন্নয়ন কখনো সম্ভব নয়। আজকে 20% ডিএ হোক, 2000 টাকা ভাতা হোক, আশা, অঙ্গনবাড়ি, আমার মিড ডে মিলের যে বোনরা রয়েছে তাদের যে অনারিয়ামটা বৃদ্ধি করা হোক, আমরা প্রত্যেকটা কাজ মোদিজির আশীর্বাদের জন্য আমরা করতে পেরেছি। তাই মোদিজির ইচ্ছে, আমরা মোদিজির নমস্কার আপনাদের কাছে পৌঁছে দিই এবং আপনাদেরও আপনার বার্তা দিয়ে দেওয়ার জন্য উনি বলেছেন আগামী 5 বছর আরও বেশি শক্তি নিয়ে, আরও বেশি ঊর্জা নিয়ে মোদিজি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, আমাদের ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের ছোট রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য নির্বাচন করার সুযোগ রয়েছে। সেই সুযোগটা যাতে 16 তারিখে আমরা অনলি পদ্মফুলে ভোট করে, অন্যান্য জায়গায় ভোট করলে ভোটটা নষ্ট হবে, অনলি পদ্মফুলে, কেবলমাত্র পদ্মফুলে যে যে প্রার্থী রয়েছে এবং আইএনপিটির যে আইপিএফটির প্রার্থী যেটা রয়েছে আমাদের টাক্কল চিহ্ন, সেটাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সেটাই আমার আপনাদের কাছে প্রার্থনা এবং আপনাদের কাছে নিবেদন করছি। অসংখ্য ধন্যবাদ দিদি, আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্যে। এই মুহূর্তে আমরা যদি বলি, রাজ্যের একেবারে হেভি ওয়েট ক্যান্ডিডেট, হেভি ওয়েট প্রার্থী, ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিকের সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম। তার চলার পথের সঙ্গী হয়েই আমরা এই সাক্ষাৎকার নিলাম এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কুরুক্ষেত্রের এই পর্ব এই পর্যন্তই, সঙ্গে থাকুন। নমস্কার।